পরীক্ষা কাল আর এখনো পুরো বইটা শেষ হয়নি, ভয় পেও না। কারণ এই ভিডিওটাই হতে পারে তোমার পরীক্ষার শেষ মুহূর্তের ভরসা। আমি জানি সময় নেই, কিন্তু একটা কথা বলি, মাত্র 10 মিনিটে তুমি পুরো মনোবিজ্ঞান তৃতীয়পত্র একবার ঝালিয়ে নিতে পারো। একটা স্মার্ট রিভিশনেই তোমার শেষ মুহূর্তের গেম চেঞ্জার হতে পারে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর নিজের ভেতরের আত্মবিশ্বাসটা নিজেই অনুভব করো। এই মুহূর্ত থেকে শুরু হোক শেষ প্রস্তুতি রকেট জোনের রকেট গতিতে। তো চলো আমরা মনোবিজ্ঞান তৃতীয় পত্র সাবজেক্টটি সম্পূর্ণ একটা রিভিশন দেব। আমরা অধ্যায়ভিত্তিক টপিকগুলো ছোট ছোট করে আলোচনা করে সম্পূর্ণ বইটি রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে ভূমিকা, আর হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান তৃতীয় পত্রটি হচ্ছে কিন্তু তোমাদের বিকাশ মনোবিজ্ঞানের উপর। সো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ে এই বিকাশ মনোবিজ্ঞানের বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা যদি বলি যে বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা, যেহেতু এটা তোমাদের মাস্ট বি লাগবে, যেহেতু এটাই হচ্ছে তোমাদের বইয়ের নাম, তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে সংজ্ঞাটা। সেটা হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান হলো এক শাখা মনোবিজ্ঞান যা মানুষের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বয়সের শারীরিক, মানসিক, আবেগীয় এবং সামাজিক বিকাশের ধারা ও পরিবর্তনকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে। এরপর হচ্ছে তোমরা দেখো যে বিকাশ সূচক পরিবর্তনের অর্থ। তো এটার পরিবর্তনের অর্থটা আমরা দেখে নিই যে বয়সভেদে মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি, চিন্তাশক্তি ও শারীরিক গঠনে যে পরিবর্তন ঘটে তাকে বিকাশ সূচক পরিবর্তন বলা হয়। এরপর হচ্ছে তোমাদের পরিবর্তনের প্রকারভেদ। তো হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু ঘটে। তো তোমরা চলো দেখি যে শারীরিক পরিবর্তন, উচ্চতা, ওজন, হাড় ও পেশির বৃদ্ধি। তারপর হচ্ছে তোমাদের জৈবিক পরিবর্তন ঘটে মানুষের মাঝে, সেটা হচ্ছে দেখো যে হরমোন, স্নায়ুতন্ত্র, শরীরবৃত্তি ও কার্যকলাপের পরিবর্তন। এরপর হচ্ছে তোমাদের মানসিক পরিবর্তন, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, কল্পনা, এগুলোর কিন্তু পরিবর্তন ঘটে। এরপর হচ্ছে তোমাদের আবেগীয় পরিবর্তন, আবেগ প্রকাশের ধরন, নিয়ন্ত্রণের ক্ষমতা ইত্যাদি। এরপর হচ্ছে তোমাদের সামাজিক পরিবর্তন, যেমন হচ্ছে তোমাদের অন্যের সাথে সম্পর্ক গঠন, সামাজিক আচরণ। এবার হচ্ছে তো আমরা দেখব পরিবর্তনের হার। মানব বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া হলো, এর গতি বয়সভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন হচ্ছে দেখো জন্মের পর প্রথম কয়েক বছরের পরিবর্তনের হার অনেক বেশি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীর হয়ে যায়। এরপর হচ্ছে জীবন চক্রটা, মানব জীবনের যে জীবন চক্রটা সেটা হচ্ছে দেখো যে হচ্ছে জন্মপূর্বকাল, এরপর হচ্ছে নবজাতককাল, 3 নম্বরে হচ্ছে তোমাদের প্রাক শৈশবকাল বা বাল্যকাল, এরপর হচ্ছে তোমাদের শৈশবকাল, এরপর আসে যে তোমাদের কৈশোরকাল যেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, এরপর হচ্ছে আরেকটা সময় আসে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ককাল, এরপর হচ্ছে তোমাদের মধ্য বয়স, এরপর শেষে কি হয় তোমাদের বার্ধক্য। আর বিকাশের নীতিসমূহ দেখো যে বিকাশ ধারাবাহিক, বিকাশের প্রতিটি ধাপ পূর্ববর্তী ধাপের উপর নির্ভরশীল। এরপর হচ্ছে যে বিকাশের গতি ব্যক্তিভেদে ভিন্ন, কারো বিকাশ দ্রুত, আবার হচ্ছে কারো বিকাশ কি ধীর। এরপর হচ্ছে তোমাদের বিকাশ সাধারণ থেকে জটিলের দিকে অগ্রসর হয়। এরপর হচ্ছে বিকাশ কৈনিক নয়, সম্বন্ধিত, শারীরিক ও মানসিক বিকাশ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপর হচ্ছে বিকাশ প্রাকৃতিক ও পরিবেশগত উপাদানের সমন্বয়ে ঘটে। এরপর আমরা যদি 3 নম্বর অধ্যায়ে চলে যাই, তো এখানে হচ্ছে তোমাদের কি বিকাশ অনুধানে ব্যবহৃত পদ্ধতিসমূহ। তো বিকাশ অনুধানে যে ব্যবহৃত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো একটা পদ্ধতি হচ্ছে তোমাদের কি পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে গবেষক সরাসরি শিশুর আচরণ লক্ষ্য করেন। এটি স্বাভাবিক পরিবেশে ঘটলে তাকে প্রাকৃতিক পর্যবেক্ষণ বলা হয়, আর পরিকল্পিত পরিবেশে ঘটলে বলা হয় নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। এরপর হচ্ছে তোমাদের পরীক্ষণ পদ্ধতি। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে গবেষক নির্দিষ্ট এক বা একাধিক ভেরিয়েবল নিয়ন্ত্রণ করে শিশুদের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন, যেমন স্মৃতিশক্তি পরিমাপ করার জন্য পরীক্ষার আয়োজন। এরপর হচ্ছে তোমাদের দীর্ঘায়িত পদ্ধতি। একই শিশুকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে তার বিকাশ বিশ্লেষণ করা হয়, একে ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের ধরনও জানা যায়। এরপর তোমাদের হচ্ছে যে প্রস্তুত সেট পদ্ধতি। বিভিন্ন বয়সের শিশুর আচরণ একই সময়ে বিশ্লেষণ করে তুলনামূলক তথ্য সংগ্রহ করা হয়। এটি সময় সাশ্রয়ী, কিন্তু ব্যক্তি বিকাশের ধারাবাহিকতাও জানা যায়। এরপর হচ্ছে তোমাদের ঘটনা বিশ্লেষণ। এটা হচ্ছে একটা পদ্ধতি তোমাদের। তা হচ্ছে এক বা একাধিক ব্যক্তির জীবনের নির্দিষ্ট দিক বিশদভাবে বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়। সাধারণত জটিল বা ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে তোমাদের সাক্ষাৎকার পদ্ধতি।
গবেষক প্রশ্ন করে সরাসরি উত্তর সংগ্রহ করেন। এটি গঠনমূলক বা অবাধ হতে পারে। এরপর হচ্ছে আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে প্রশ্নমালা পদ্ধতি। আর এই পদ্ধতিগুলো কিন্তু তোমরা ভালোভাবে একটু মনে রাখবে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নমালা পদ্ধতি, সেটা হচ্ছে লিখিতভাবে প্রশ্ন করে অনেক মানুষের কাছ থেকে দ্রুত তথ্য সংগ্রহ করা হয়। এটি বিশ্লেষণের সুবিধা দেয়। আর হচ্ছে তোমাদের যে সাজেশনগুলো রয়েছে, আমরা কিন্তু ক খ গ বিভাগের উত্তর সহ তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। তোমাদের যাদের মনোবিজ্ঞানের বই নেই, কিংবা হচ্ছে পুরাতন বই, কিংবা হচ্ছে সংক্ষিপ্ত সময়ে একটা স্মার্টলি সাজেশন ফলো করে তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে মনোবিজ্ঞানের যে সাজেশনগুলো রয়েছে, তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আমরা তোমাদের এই যে ভিডিওতে দেখানো যে পিডিএফগুলো দেখাচ্ছি, ক খ গ বিভাগের উত্তর সহ দেখো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ফাইলগুলোই তোমাদেরকে দিব। আর হচ্ছে এই ফাইলগুলো পাওয়ার জন্য তোমরা হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের ফাইনাল সাজেশনটি দিয়ে দেবো। আর এছাড়াও হচ্ছে আমরা অন্যান্য যে কোনো বিষয়ের সাজেশন কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের উত্তর সহ দিচ্ছি। তোমাদের যাদের লাগবে তোমরা এই যে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও। আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা আমাদের পিডিএফ ফাইলগুলোর চার্জ দিয়ে নিতে পারবে, তোমরা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, আমরা তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। আর তোমরা যারা আমাদের ফাইলগুলো চার্জ দিয়ে নিতে পারবে না, তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, ভিজিট করো, দেখো যে আমরা অলরেডি মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনগুলো কিন্তু আপলোড করে দিয়েছি, যেখানে ক এবং খ বিভাগের প্রশ্নগুলো ওপেনলি আলোচনা করেছি। তো হচ্ছে চলো আমরা পরবর্তী আজকের সাবজেক্টটা দেখে নেই। এখানে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ে যদি দেখি, তো তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের কি জন্ম পূর্ববর্তী বিকাশ। তো জীবনের শুরু, মানব জীবনের শুরু হয় নিষেক এর মাধ্যমে। পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। তো হচ্ছে জন্ম পূর্ববর্তী বিকাশের 3টি পর্যায় থাকে। তো প্রথম যে পর্যায়টা হচ্ছে সেটা হচ্ছে গার্মিনাল। তো এটা হচ্ছে নিষেক থেকে গর্ভপাতনের সময়কাল পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের 0 থেকে 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এরপর হচ্ছে তোমাদের অ্যাম্ব্রোনিক, এটা হচ্ছে তোমাদের প্রধান অঙ্গ ও নারীর বিকাশ। এরপর আরেকটা হচ্ছে তোমাদের কি ফেটাল, এটা হচ্ছে তোমাদের কতদিন থাকে, 9 সপ্তাহ পর্যন্ত থাকে। দ্রুত শারীরিক বৃদ্ধি ও পরিপূর্ণতা অর্জন, এটা হচ্ছে তোমাদের জন্ম পূর্ববর্তী বিকাশের 3টি পর্যায়। আর এই 3টি পর্যায় কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর হচ্ছে তোমাদের প্রভাব বিস্তারকারী উপাদান বিষয়সমূহ, গর্ভধারণের সময় যে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ থাকে সেগুলো হচ্ছে দেখো। ক নম্বরে হচ্ছে মাতৃত্ব সংক্রান্ত উপাদান, মাতৃপুষ্টি। অপুষ্টিতে গর্ভস্থ শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। প্রভাব বিস্তারটা দেখো যে কীরকম, অপুষ্টি থাকলে কি হয়। এরপর হচ্ছে মাতৃবয়স, অল্প বা অতিরিক্ত বয়সে গর্ভধারণের জটিলতা। এরপর হচ্ছে তোমাদের হরমোন ও স্বাস্থ্য, গর্ভাবস্থায় তোমাদের মানসিক চাপ ও ওষুধ সেবন ইত্যাদি হলে তোমাদের কিন্তু প্রভাব বিস্তার করবে। আর এরপর হচ্ছে তোমাদের দেখো পরিবেশগত বিভিন্ন উপাদানও কিন্তু তোমাদের গর্ভধারণে প্রভাব বিস্তার করে। সেটা 1 নম্বরে হচ্ছে দেখো যে রেডিয়েশন, শিশুতে জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে মাদক ও ধূমপান, শিশুর ওজন কমে যেতে পারে, বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এরপর হচ্ছে তোমাদের কি ভাইরাস ও সংক্রমণ, তোমাদের হচ্ছে যেমন হচ্ছে রুবেলা, শিশুর অঙ্গ বিকাশে ব্যাঘাত ঘটায়। এরপর আমরা চলে যাই সরাসরি 4র্থ অধ্যায়। দেখো খুব সহজেই কিন্তু আমরা পয়েন্টগুলো ধরে ধরে যদি আলোচনা করি, তাহলে বইটা কিন্তু খুব সহজেই রিভিশন দেওয়া যাচ্ছে। আর হচ্ছে এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি, এটা যে শিটটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। তার সিস্টেমটা আমি তোমাদের এই ভিডিওর মাঝখানে কোনো এক সময় বলে দেবো, তোমরা সেটা খেয়াল করিও কীভাবে পেতে হবে আর কি। আর দেখো যে তোমাদের জন্ম ও নবজাতক, জন্ম প্রক্রিয়া হচ্ছে তোমাদের দেখো মানব শিশুর জন্ম একটি জৈব ও প্রাকৃতিক প্রক্রিয়া, যা 3টি ধাপে বিভক্ত। জন্ম প্রক্রিয়াটা তোমাদের প্রথম ধাপ হচ্ছে কি প্রসব পূর্ব প্রস্তুতি, জরায়ু সংকোচন শুরু হয়, গর্ভমুখ প্রসারিত হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের দেখো শিশুর গর্ভনালীর মধ্য দিয়ে বাইরে আসা। এরপর হচ্ছে তোমাদের তৃতীয় ধাপ যে গর্ভফুল বা প্লাসেন্টা বের হয়ে আসা। এরপর হচ্ছে জন্মের প্রকারভেদ। তো জন্মেরও আবার বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন দেখো যে স্বাভাবিক প্রসব, সিজারিয়ান প্রসব। এরপর হচ্ছে তোমাদের জটিল বা বাধাগ্রস্ত প্রসব, যেমন তোমাদের হচ্ছে যমজ সন্তান, বাচ্চার ভুল অবস্থান ইত্যাদি। এরপর আমরা চলে যাই যে জন্মের জটিলতা, তোমাদের হচ্ছে অক্সিজেন ঘাটতি, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। জন্মের যে জটিলতাগুলো হতে পারে যে অক্সিজেন ঘাটতি হলে সেটা হচ্ছে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে ওজন কম, 2.5 কেজির নিচে হলে স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে একটা শিশুর। এরপর হচ্ছে অপরিপক্ক শিশু,
গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই জন্মগ্রহণ করা, এ ধরনের কিন্তু অনেক শিশু জন্মগ্রহণ করে। এগুলো হচ্ছে তোমাদের কি জন্মের জটিলতা। এরপর হচ্ছে নবজাতকের সঙ্গতি বিধান বা হচ্ছে একজন শিশু যে অ্যাডজাস্টমেন্টটা করে নিবে, তার যে বিভিন্ন সঙ্গতি বিধানগুলো রয়েছে সেগুলো দেখো। জন্মের পর শিশুকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। এরপর হচ্ছে প্রথম নিঃশ্বাস গ্রহণ করে, এরপর হচ্ছে কান্না করে, এরপর হচ্ছে চোখ মেলে দেখে, তারপর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এরপর খাওয়ার জন্য স্তন পান। এরপর হচ্ছে তোমাদের কি নবজাতকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। তোমাদের হচ্ছে ওজন প্রায় 2.7 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়। এরপর কি দৈর্ঘ্য হচ্ছে তোমাদের প্রায় 45 থেকে 53 সেন্টিমিটার। মাথা তুলনামূলক বড়। এরপর হচ্ছে ত্বক নরম ও বলিরেখাযুক্ত, দৃষ্টি স্পষ্ট তবে আলোয় প্রতিক্রিয়া। এরপর হচ্ছে শৈলবর্তীয় যে প্রক্রিয়াগুলো থাকে একটা শিশুর, সেগুলো দেখি হচ্ছে যে শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, নিদ্রা ও জাগরণ চক্র, পরিপাক ও নিঃসরণ, এগুলো থাকে তোমাদের একটা শিশু কি ভূমিষ্ঠ হওয়ার পরে। এরপর হচ্ছে চলো আমরা চলে যাই যে পঞ্চম অধ্যায়ে হচ্ছে তোমাদের নবজাতক কাল, বা এটা হচ্ছে কি নবজাতক কাল বা হচ্ছে একটা শিশুর জন্মের পরের যে সময়গুলো সেগুলো। তো হচ্ছে সময়সীমা হচ্ছে দেখো, এটার জন্ম থেকে 1 মাস পর্যন্ত সময়কালকে নবজাতক কাল বলা হয়। তো রয়েছে কিছু, তোমরা দেখো যে খুব বেশি ঘুমায়, প্রায় 16 থেকে 20 ঘন্টা ঘুমায়। এরপর হচ্ছে ছোট ছোট শব্দ সাড়া দেয়, ছোট ছোট শব্দ করবে কিন্তু দেখবা যে ছোটো বাচ্চাগুলো। এরপর হচ্ছে আলো আধারিত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করবে তারা। শারীরিক বিকাশটা দেখি আমরা, এখানে হচ্ছে যে জন্মের প্রথম দিনে ওজন কিছুটা কমে যায়, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। এবার হচ্ছে মাসের শেষে 400 থেকে 500 গ্রাম বৃদ্ধি পায় শারীরিক বিকাশটা। এরপর হচ্ছে বিকাশের কার্যাবলী তোমাদের দেখা গেল যে চোষা ও গিলার ক্ষমতা, এরপর হচ্ছে নাক দিয়ে শ্বাস নেওয়া, এরপর হচ্ছে নড়াচড়া ও হাত পায়ের স্পন্দন, এগুলো হচ্ছে কিন্তু বিকাশের কার্যাবলী। এরপর হচ্ছে তোমাদের যে প্রতিবন্ধী ক্রিয়া, এটি একটি অনৈচ্ছিক প্রতিক্রিয়া যা জন্মগতভাবে থাকে এবং পরবর্তীতে বিলীন হয়ে যায়। তো এখানে হচ্ছে যে প্রতিবন্ধী ক্রিয়াগুলো দেখো, যে মুখে স্পর্শ দিলে মুখ ঘোরানো, এরপর হচ্ছে কিছু মুখে দিলে কি করবে গিলে চোষা, এবার হচ্ছে যে আরেকটা হচ্ছে যে জোরে শব্দ হলে হাত পা ছাড়িয়ে কান্না, এরপর হচ্ছে তোমাদের দেখো যে তালুতে আঙ্গুল দিলে ধরার চেষ্টা। এই কিন্তু প্রতিবন্ধীগুলো কিন্তু ছোটো বাচ্চাদের দেখা যায় 1 মাসের ভিতরে। এটাই হচ্ছে তোমাদের কি নবজাতক কাল বা হচ্ছে আতুরকাল। এরপর আমরা চলে যাই যে 6ষ্ঠ অধ্যায়, প্রাক শৈশবকাল বা বাল্যকাল। সময়সীমা হচ্ছে তোমাদের যে 1 থেকে 6 বছর পর্যন্ত সময়কে হচ্ছে প্রাক শৈশবকাল বলা হয়। বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমাদের দেখো যে শিশুর আত্মপরিচয়ের বিকাশ শুরু হয়, এরপর হচ্ছে কল্পনা শক্তি প্রবল হয়, এরপর হচ্ছে অনুকরণ প্রবণতা বৃদ্ধি পায়, এরপর হচ্ছে আমি বোধের জন্ম সৃষ্টি হয় তোমাদের প্রাক শৈশবকালে বা বাল্যকালে। এরপর হচ্ছে তোমাদের যেই প্রাক শৈশবকালে বা বাল্যকালের যে শারীরিক বিকাশটা, বছরে গড়ে 2 থেকে 3 কেজি ওজন বৃদ্ধি পায় এবং হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে দাঁত গাজানো শুরু করে এই বয়সে। এরপর হচ্ছে যে মোটর স্কিল উন্নত হয়। এরপর হচ্ছে গতির বিকাশটা যদি লক্ষ্য করি, তাহলে মোটর কার্যকলাপ সেটা হচ্ছে হাঁটা, দাঁড়ানো, লাফানো, এগুলো কিন্তু শিখে যায়। এরপর হচ্ছে যে সূক্ষ্ম কার্যকলাপ হচ্ছে চামচ ধরা, আঁকা, বোতাম লাগানো ইত্যাদি কার্যাবলী কিন্তু তারা শিখে ফেলে। এরপর হচ্ছে ভাষা বা কথার বিকাশও কিন্তু এই সময় ঘটে। 2 বছর বয়স পর্যন্ত দেখা গেল যে 50 থেকে 200 শব্দ বলতে পারে একটা শিশু। এরপর হচ্ছে তোমাদের 3 থেকে 4 বছর গেলে বাক্য গঠন করা পর্যন্ত কিন্তু শিখে ফেলে। এরপর 5 থেকে 6 বছর পর্যন্ত গেলে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করা, গল্প বলা, এগুলো কিন্তু শুরু করে। এরপর হচ্ছে তোমার ভাষার বিকাশ হচ্ছে সামাজিক বিকাশের ভিত্তি গড়ে তোলে। এরপর হচ্ছে আমরা দেখি সামাজিক বিকাশগুলো কী কী ঘটে এই বয়সে। এটা হচ্ছে তোমাদের পরিবার ভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে, খেলার মাধ্যমে মেলামেশা শুরু হয়, শিষ্টাচার শেখা শুরু হয়, এরপর হচ্ছে বন্ধু নির্বাচন ও দল গঠন করা শেখে। এরপর হচ্ছে তোমাদের শৈশবকাল বা শৈশবকালের বৈশিষ্ট্যাবলী আমরা দেখি, সেটা হচ্ছে যে শারীরিক বৃদ্ধি। বয়ঃসন্ধি বা কৈশোরের আগ পর্যন্ত শরীরের বৃদ্ধি ধীর গতিতে চলতে থাকে। আবেগের বিকাশ, আবেগীয় নিয়ন্ত্রণের ক্ষমতা আরও বৃদ্ধি পায় এই সময় শৈশবকালে। এরপর হচ্ছে স্বাধীনতা বৃদ্ধি, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, তবে তদুপরি পিতামাতার সাহায্যের প্রয়োজন থাকে।
এরপর হচ্ছে সামাজিক সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং সহানুভূতির বিকাশ ঘটে এই শৈশবকালে। এরপর হচ্ছে তোমাদের শারীরিক বিকাশ, উচ্চতা ও ওজন বৃদ্ধি ধীর হতে থাকে, তবে সুষম বৃদ্ধি হয়। এরপর হচ্ছে তোমাদের হার্টবিটের গতি ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। এরপর হচ্ছে তোমার পেশি ও ঘাড়ের শক্তি বৃদ্ধি পায়, কিন্তু গতি ও শক্তি এখনও বয়ঃসন্ধি পর্যায়ে পৌঁছায়নি। আর হচ্ছে ভাষা বা কথার বিকাশ ঘটে কিন্তু এই বয়সে, সেটা হচ্ছে তোমাদের ভাষার গঠন। 6 থেকে 7 বছর বয়সের শিশুর বাক্য গঠন দক্ষতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে শব্দার্থের বোঝাপড়া, 7-8 বছরের মধ্যে শব্দের গভীরতা ও সম্বন্ধ বোঝার ক্ষমতা বিকশিত হয়। আবার হচ্ছে বক্তব্যের ব্যবহার, বেশিরভাগ শিশুর মধ্যে একাধারে প্রশ্ন করা ও বিবৃতির দক্ষতা প্রকাশ পায়। আবেগীয় বিকাশ ঘটে এই সময়, সেটা হচ্ছে তোমার শিশুর আবেগীয় প্রতিক্রিয়া আরও সংহত হয়। শিশুর মধ্যে ধৈর্য, ভয়, খুশি, দুঃখ এবং রাগ অনুভূতির পুঙ্খানু বিকাশ ঘটে। আবার হচ্ছে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, তবে সহানুভূতির অভাব এখনও স্পষ্ট থাকে। এরপর হচ্ছে সামাজিক বিকাশ কী কী ঘটে এই বয়সে, সেটা হচ্ছে তোমার বন্ধু নির্বাচন, 7 থেকে 8 বছর বয়স থেকে বন্ধুত্বের চাহিদা বেড়ে যায়। আবার হচ্ছে সামাজিক নিয়ম ও শিষ্টাচার, শিশু সমাজের নিয়মগুলো শিখতে শুরু করে, অপরের অনুভূতিতে মনোযোগ দেয়। আর এই পিরিয়ডটি নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে শৈশবকালীন খেলাধুলা এবং এর গুরুত্ব, এই যে পয়েন্টটা রয়েছে, জাস্ট এখানকার একটা স্ক্রিনশট দেবে। দেওয়ার পরে এই স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট শুধুমাত্র এখানকার একটা স্ক্রিনশট দেবে। স্ক্রিনশটটা দিয়ে আমাকে পাঠালে আমি কিন্তু তোমাদেরকে এই যে আজকের ক্লাসের পিরিয়ডটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। এর জন্য তোমরা অবশ্যই শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাবে, বাড়তি কোনো হাই হ্যালো কেমন আছেন এগুলো মেসেজ করবে না ভাই, তা না হলে কিন্তু আমি আর এই পিডিএফটা পাঠাবো না। কারণ হচ্ছে তোমাদের যে নিয়মটা বলেছি সেটাই করতে হবে। এখানকার স্ক্রিনশট নিয়ে জাস্ট তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে মেসেজ করে জাস্ট স্ক্রিনশটটা পাঠাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, তাহলে পিডিএফটি দিয়ে দেবো। এবার চলো আমরা দেখে নিই শৈশবকালীন খেলাধুলা এবং এর গুরুত্ব। শৈশবকালীন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিশুর আত্মবিশ্বাস বাড়ায়, দলগত কাজে অভ্যস্ত করে এবং সামাজিক দক্ষতা বাড়ায়। এরপর হচ্ছে তোমাদের শিশুর মধ্যে শারীরিক কর্মক্ষমতা ও শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে কিন্তু এই বয়সে। এরপর একবারে তোমাদের শেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে তারুণ্য বা বয়ঃসন্ধিকাল। এটা হচ্ছে তোমাদের শারীরিক যে সকল পরিবর্তন ঘটে সেটা প্রথমে দেখে নেই। শারীরিক বৃদ্ধি, 12 থেকে 18 বছর বয়সে শারীরিক বিকাশ দ্রুত ঘটে। এরপর হচ্ছে তোমাদের উচ্চতা বৃদ্ধি, এই সময় উচ্চতা বেড়ে যায় এবং শারীরিক কাঠামো সুষম হয়। এরপর হচ্ছে তোমাদের শারীরিক শক্তি, হাড় ও পেশি আরও শক্তিশালী হয়, যা তাকে শারীরিকভাবে আরও সক্ষম করে তোলে। এরপর হচ্ছে তোমাদের বয়ঃসন্ধির প্রাথমিক বা মুখ্য যৌন বৈশিষ্ট্য। তোমাদের হচ্ছে পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গের পরিবর্তন, ঋতুস্রাব না হওয়া পর্যন্ত শুক্রাণু উৎপাদন শুরু হয়। এরপর হচ্ছে মহিলার স্তন বৃদ্ধি, ঋতুস্রাবের সূচনা। এরপর হচ্ছে ওভারি থেকে ডিম্বাণু নিঃসরণ। এরপর হচ্ছে তোমাদের হরমোনাল পরিবর্তন, এ সময় হরমোনের পরিবর্তন, বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এরপর হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্য, পুরুষের কণ্ঠস্বরের পরিবর্তন, শারীরিক শক্তি বৃদ্ধি, মুখের ও শরীরের লোম বৃদ্ধি পায় কিন্তু এই বয়সে। আর মহিলাদের ক্ষেত্রে স্তনের আকৃতি পরিবর্তন ঘটে, মূত্রনালী এবং যোনির কাঠামোরও পরিবর্তন ঘটে। এরপর হচ্ছে যৌন আকর্ষণ বৃদ্ধি, শারীরিক সৌন্দর্য ও যৌন আকর্ষণ এই বয়সে কিন্তু মেয়েদের বৃদ্ধি পায়, ছেলেদেরও বৃদ্ধি পায়। আর হচ্ছে বয়ঃসন্ধিকালের মানসিক কার্যাবলীগুলো তোমরা দেখো যে জ্ঞানীয় ভাবনা, যৌক্তিক চিন্তা, সমালোচনামূলক চিন্তা বৃদ্ধি পায় এই বয়সে। আত্মপরিচয় গঠন, নিজেকে চিনে নেওয়ার চেষ্টা করে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা হয় এই বয়সে কিন্তু। আর হচ্ছে মানসিক চাপ, পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, বিদ্যালয়ে জীবনের চাপ ইত্যাদি সৃষ্টির কারণে মানসিক চাপ অনুভূত হতে পারে। আবার হচ্ছে তোমাদের আবেগীয় স্থিতি, এই সময়ে কিছু সময়ে আবেগীয় অস্থিরতা, রাগ, হতাশা দেখা দিতে পারে এই সময়ে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হচ্ছে তোমরা যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ, পিডিএফ ফাইলগুলো, তোমরা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও। আমরা কিন্তু তোমাদের মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনটি সম্পূর্ণ ক, খ, গ বিভাগের উত্তর সহই পাঠিয়ে দেব।
আর হচ্ছে এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, সেটা কিন্তু আমরা বলেই দিয়েছি। আর হচ্ছে এই ভিডিওটা যেটা আজকের ক্লাস নিলাম সেটার পিডিএফটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, সেটা কিভাবে নিতে হবে বা পেতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলেই দিয়েছি। সো যারা স্কিপ করছো তারা হয়তো ফাইলটা মিস করে যাবে। তো হচ্ছে তোমরা যারা আমাদের কাছে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করবে অবশ্যই যোগাযোগ করো। আর তো এতক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।